ডিক্টেটরের শেষ পরিণতি দুটোর মধ্যে যে কোনো একটা হয়। হয় দেশের জনগণ তাকে পিটিয়ে খুঁটিতে ঝুলিয়ে দেয়, অথবা সে লুকিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি, যিনি লুকিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। 5ই আগস্ট 2024 সাল বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে থেকে যাবে, কারণ এই দিন বাংলাদেশের টানা 15 বছরের প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর বাংলাদেশের মানুষজন হাসিনার এই পালিয়ে যাওয়াকে স্বাধীনতা দিবসের মতো উদযাপন করছে। শেখ হাসিনা 1996 সালে বাংলাদেশের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি 2001 পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন। এরপর 2009 সালে তিনি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। 2009 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত প্রায় টানা 15 বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি 20 বছর কাটিয়েছেন। বাংলাদেশের সবথেকে বেশি মেয়াদী প্রধানমন্ত্রী তিনি ছিলেন। কিন্তু কি এমন ঘটল যে 5ই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালাতে হলো? বর্তমানে বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে, সেই সমস্ত ঘটনা কতটা আনন্দের বা কতটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, এবং এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে যে সরকার পরিবর্তিত হয়েছে এর প্রভাব কতটা ভারতের উপর পড়বে। চলুন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি আজকের এই ভিডিওতে। ছাত্র সমাজ আবারও প্রমাণ করলো যে ছাত্র সমাজ যদি চায়, সে যত বড় ক্ষমতাশালী সরকার হোক না কেন তাকেও পিছু হটতে হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশকে স্বাধীন করতে অনেকেই বাংলাদেশকে সহায়তা করেছিল, তার মধ্যে ভারতও ছিল। তবে বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনকে প্রথমে উৎস যোগান দিয়েছিল এই ছাত্র সমাজ। ভাষা আন্দোলন শুরু করেছিল ছাত্র সমাজ। সেই ভাষা আন্দোলন থেকেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং পরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এবারেও বাংলাদেশে যা কিছু ঘটেছে এই সমস্ত কিছুর সূত্রপাত ছাত্র আন্দোলন থেকেই। ছাত্ররা বাংলাদেশে কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন তা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়ে যায়। কিন্তু বাংলাদেশে যে এত বিশাল আন্দোলন হলো, এই আন্দোলনের প্রধান কারণ কি ছিল? এর প্রধান কারণ ছিল বাংলাদেশের কোটা সিস্টেম। বাংলাদেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে নারীদের জন্য 10% সিট সংরক্ষিত থাকত। অনগ্রসর জেলার মানুষদের জন্য 10% সিট সংরক্ষিত থাকত। পার্বত্য অঞ্চলে বসবাসকারী পার্বত্যবাসীদের জন্য 5% সিট সংরক্ষিত ছিল। শারীরিক প্রতিবন্ধীদের জন্য 1% সিট সংরক্ষিত ছিল। আর মুক্তিযোদ্ধাদের বংশের জন্য 30% সিট সংরক্ষিত ছিল। অর্থাৎ প্রায় দেশের 10% মানুষের জন্য 56% সিট সংরক্ষিত ছিল। আর অন্যদিকে দেশের প্রায় 90% মানুষের জন্য কেবলমাত্র 44% সিট ছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। ছাত্ররা বাংলাদেশের এই কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করে। এই আন্দোলনে শেখ হাসিনার যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন আছে, ওই ছাত্র সংগঠন এই ছাত্র আন্দোলনের উপর গুলি চালায়। শেখ হাসিনার যে ছাত্রলীগ ছিল আসলে ওরা গুন্ডা লীগ। হাসিনার এই বাহিনী আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা করে এবং আন্দোলনকারী ছাত্রদের মধ্যে অফিসিয়ালি প্রায় 200 জনের মতো ছাত্রকে হত্যা করে। এটা কেবল অফিসিয়াল ডেটা। তবে আসল সত্য হলো হাসিনার ওই গুন্ডা বাহিনী ছাত্রদেরকে খুঁজে খুঁজে প্রায় 1000-এরও বেশি ছাত্রকে হত্যা করে। এছাড়াও বহু ছাত্র আহত হয়। ফলে প্রথমে যেটা কোটা বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটাই পরবর্তীতে বিশাল রূপ ধারণ করে পরিবর্তিত হয় সরকার বিরোধী আন্দোলনে। আর যার ফলস্বরূপ আজ শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী কার্যালয় ও প্রধানমন্ত্রী বাসভবনে বাংলাদেশের সাধারণ মানুষ তাণ্ডব চালায় এবং সেখানে প্রচুর লুটপাট চালায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান বিচারপতির বাড়িঘর ভাঙচুর করে সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ধ্বংসলীলার হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেশের প্রায় সমস্ত জায়গাতে শেখ মুজিবুর রহমানের যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে বাংলাদেশের জনগণ ভাঙতে শুরু করে। আজকে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়ছিলাম, সেখানে দেখলাম যে পাকিস্তানের বাহিনী বাংলাদেশের 3 লক্ষ থেকে 30 লক্ষ জনগণকে ওই 71-এর মুক্তিযুদ্ধের সময় হত্যা করেছিল। এছাড়া বাংলাদেশের প্রায় 4 লক্ষ নারীকে ধর্ষণ করেছিল। ঠিক সেই সময় যখন বাংলাদেশের মানুষ প্রায় দীর্ঘ 200 বছর ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছে এবং ভারত থেকে সবেমাত্র আলাদা হয়ে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে নতুন দেশ বানিয়েছিল, যখন বাংলার মানুষদের জন্য বাংলাদেশে নেতা ছিল না, সেই বাংলাদেশের মানুষদের জন্য নেতার কাজ করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য আন্দোলন করেছিলেন। পুরো প্যারাগ্রাফের শেষের দিকে একটা লাইন পড়ে আজ আমার বড়ই হাস্যকর মনে হয়েছিল। সেই পুরো প্যারাগ্রাফের শেষের দিকে একটা লাইন ছিল যে বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের বাংলাদেশের পরিস্থিতি পরিষ্কারভাবে দেখাচ্ছে যে বাংলাদেশে কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্বর্ণাক্ষরে লেখা আছে। আজ বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানের মূর্তির উপর দাঁড়িয়ে হাতুড়ি মেরে মুজিবুর রহমানের মূর্তির যে মাথার অংশটা তা ভেঙে নিচের দিকে ফেলিয়ে দিচ্ছে, তাতে কেউ জুতোর মালা পরাচ্ছে আর নিচের থেকে বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলে চিৎকার করছে। এটাই স্বর্ণাক্ষরে লেখা আছে শেখ মুজিবুর রহমানের অবদান। কিন্তু এখন আলোচনার বিষয় হলো বাংলাদেশে যে সরকার পরিবর্তিত হয়ে গেল, এতে ভারতের উপর কি কোনো প্রভাব পড়বে নাকি কোনো প্রভাব পড়বে না? চলুন এটা আলোচনা করি। দেখুন, বাংলাদেশের সরকার পরিবর্তন ভারতের উপর কি প্রভাব পড়বে অবশ্যই আলোচনা করব। তবে তার আগে একটা জিনিস আমাদের জানা খুবই জরুরি। ভারতের প্রতিবেশী দেশ নেপাল, নেপালের সাথে ভারতের সম্পর্ক খুবই ভালো ছিল। ভারত প্রত্যেক বছর কোটি কোটি টাকা নেপালের উন্নতির জন্য খরচ করে, কিন্তু আজকে নেপাল সরকার ভারতকে লাল চোখ দেখায়। আজকে নেপাল সরকার চীনের কথায় ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক শেষ করে দিচ্ছে। যে নেপালে এবং ভারতে যাওয়া আসার জন্য পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না, সেই নেপাল আজকে ভারতকে চোখ দেখাচ্ছে। ভারতের দ্বিতীয় প্রতিবেশী দেশ হলো পাকিস্তান। পাকিস্তান তো জন্ম থেকেই ভারত বিরোধী। তৃতীয় প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথেও আজকাল ভারতের সম্পর্ক ভালো নেই। ভারতের আরেক প্রতিবেশী দেশ হলো মায়ানমার। মায়ানমারের সাথেও ভারতের সম্পর্ক বর্তমানে ভালো নেই। এছাড়া ভারতের আরও এক প্রতিবেশী দেশ চীন। চীনের সাথেও ভারতের সম্পর্ক ভালো নেই। ভারতের আরেক প্রতিবেশী দেশ মালদ্বীপ। কিছুদিন আগে মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়ে মালদ্বীপের সরকার পরিবর্তিত হয় এবং মালদ্বীপেও নতুন সরকার এসে মালদ্বীপে ভারতের যে সমস্ত সেনাবাহিনী ছিল তাদেরকে মালদ্বীপ থেকে ভারতে তাড়িয়ে দেয়। ফলে মালদ্বীপের সাথেও ভারতের সম্পর্ক বর্তমানে ভালো নেই। ভারতের যত প্রতিবেশী দেশ আছে কেবলমাত্র একটাই প্রতিবেশী দেশ আছে যার সাথে ভারতের সম্পর্ক ঠিকঠাক ছিল, ঠিকঠাক নয় খুবই ভালো ছিল, সেটা হলো বাংলাদেশ। একটা জিনিস বুঝতে পারছি না, বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী বা বিদেশ যে নীতিগুলো নেওয়া হচ্ছে এতে কোনো না কোনো গাফিলতি তো নিশ্চয়ই আছে। না হলে ভারতের কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো নেই, এটা হতে পারে কিভাবে? অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, দেশের নিরিখে তুমি তোমার বন্ধু পরিবর্তন করতে পারবে, তোমার প্রতিবেশী নয়। আজ হয়তো ভারত রাশিয়ার সাথে বন্ধুত্ব করছে, কালকে ভারত আমেরিকার সাথে বন্ধুত্ব করতে পারবে। কিন্তু ভারতের যে ভৌগোলিক অবস্থান, ভারতের পাশে পাকিস্তান আছে, ভারত কি কোনো দিন পাকিস্তানের থেকে সরে অন্য কোথাও দেশ নিয়ে যেতে পারবে? প্রতিবেশী দেশ সবসময় প্রতিবেশীই থাকবে। সুতরাং ভারতকে এমন কোনো না কোনো বিদেশ নীতি নিতে হবে যার দ্বারা ভারতের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হয়। প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্ক আগে খুবই ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে জানি না ভারতের কি বিদেশ নীতি এসেছে, ধীরে ধীরে ভারতের বিদেশ নীতির কারণে হোক বা যে কোনো কারণে হোক প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ভালো নেই। যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে সেগুলোর মধ্যে কেবলমাত্র বাংলাদেশের সাথেই ভারতের সম্পর্ক ভালো ছিল। আজ বাংলাদেশের সরকার পরিবর্তিত হয়ে গেছে, জানি না এরপরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন থাকবে। তবে সম্ভাবনা খুব বেশি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। কারণ কি? এর কারণ হলো বাংলাদেশে কয়েক মাস আগে থেকেই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে।
ভারতীয়দেরকে বাংলাদেশ থেকে বের করানো নিয়েই এই আন্দোলন শুরু হয়েছিল। ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে আন্দোলন চেঞ্জ হতে হতে আজ বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে গেল। বাংলাদেশের সরকার পরিবর্তনে ভারতের উপর যথেষ্ট প্রভাব ফেলবে। কারণ হলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিলিয়ন ডলারের আমদানি রপ্তানি হতো। যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঠিক না থাকে, এই বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত সবথেকে বড় ক্ষতি হলো ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক তৈরি হচ্ছে। ফলে আমেরিকা বাংলাদেশের সাথে যদি বন্ধুত্ব তৈরি করে, তাহলে আমেরিকা ভারতের পাশে বাংলাদেশে তাদের নাভাল বেস তৈরি করবে, এয়ার বেস তৈরি করবে। আমেরিকা তাদের সৈন্যকে বাংলাদেশে বসাবে, যেটা ভারতের জন্য কোনোভাবেই খুশির খবর নয়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন রাশিয়া এবং আমেরিকার সম্পর্ক খুবই জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে। আর ভারত বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সাথে কোটি কোটি টাকার ডিল করতেছে, যেটা আমেরিকা কোনোভাবেই সহ্য করতে পারছে না। ফলে আমেরিকা অবশ্যই চাইবে ভারতকে কোনো না কোনোভাবে ঠেকাতে। আর বাংলাদেশ আমেরিকাকে সেই বিরাট সুযোগ দিতে চলেছে। হ্যাঁ, এটা একেবারে সত্য যে বর্তমানে ভারত খুবই পাওয়ারফুল দেশ, একদম সত্য। তো ভারতের বিদেশ নীতিতে কোনো না কোনো জায়গাতে গাফিলতি আছে, নাহলে প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক এতটা খারাপ হতে পারে না। যাই হোক, এতক্ষণ যা কিছু আলোচনা করলাম এই সমস্ত বিষয় সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।